আবারও আমাদের দেশ র্যাডিকাল ইসলামিস্ট সন্ত্রাসের শিকার। প্রায় ৩,০০০ কেজির মতো বিস্ফোরক উদ্ধার হয়েছে। সারা ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র ছিল। আর রাইসিনের কথা তো এতক্ষণে সবাই শুনেইছেন। খাবারে মিশিয়ে তারও সরঞ্জাম উদ্ধার হয়েছে। খাবারে মিশিয়ে লক্ষাধিক প্রাণ নেওয়ারও ষড়যন্ত্র চলছিল। তো যারা আমাকে প্রথম থেকে শোনেন, আমার ভিডিও শুনেছেন, তো আমার পার্ট 4, 5 আর 6-এ যেখানে আমি ডিটেলে ডিসকাস করেছি কিভাবে এই আমেরিকা পেট্রো ডলার দিয়ে মিডল ইস্টের সাহায্য নিয়ে পুরো ভারতীয় উপমহাদেশ, গালফে সমস্ত জায়গায় ইসলামিক র্যাডিকালিজমের সূচনা করে, কিভাবে সারা পৃথিবীতে তার প্রভাব বিস্তার করে, আর যার ফল আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিয়ে আমেরিকার। কারণ আজকে যারা ব্লাস্ট ঘটাচ্ছে তারা তো শুধুমাত্র ভাড়াতে কাজ করা বা ভাড়াতে ইউজ করা সব জিহাদি গোষ্ঠী। এর সবার পিছনে যে কলকাঠি নাড়ছে তার ব্যাপারে না জানলে, না শুনলে, না বুঝলে তাহলে তো কিছুই বোঝা যাবে না। লাস্ট দুটো ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আমেরিকায় রিজার্ভ কারেন্সি স্টেটাস নিয়ে বিগ টেক ইন্ডাস্ট্রি গড়ে তুললো, কিভাবে তার সূচনা হলো। কিন্তু এই বিগ টেক কিন্তু শুধুমাত্র টুল হিসাবে ইউজ করা হয়েছে। আজকে এই নিয়ে ডিসকাস করব যে এই রিজার্ভ কারেন্সি স্টেটাসকে বজায় রাখার জন্য পুরো পৃথিবীকে কিভাবে অর্থনৈতিক আর সামরিক মানে ডিফেন্সের জালে আমেরিকা জড়িয়ে ফেলে, যাতে করে পুরো পৃথিবীর উপরে সামরিক আর অর্থনৈতিক কন্ট্রোল নেওয়া যায়। তো এই সামরিক দিক থেকে ডিফেন্সের শক্তিশালী দেশ হয়ে ওঠার আগে আমেরিকা কিন্তু একটি বেসামরিক শিল্পভিত্তিক দেশ ছিল, যার মূল শিল্পের ভিত্তি ছিল হচ্ছে গাড়ি তৈরি, কার, স্টিল আর কৃষিভিত্তিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সে কী করে, এই বেসামরিক কোম্পানিগুলোকে সামরিক অস্ত্র উৎপাদনের কারখানায় পরিণত করে। যেমন ফোর্ড ছিল একটা গাড়ির কোম্পানি, তাকে বলল তুমি যুদ্ধের ট্যাঙ্ক তৈরি করো। তারপর জেনারেল ইলেকট্রিককে বলল তুমি রাডার তৈরি করো। বোয়িংকে বলল তুমি যুদ্ধ বিমান তৈরি করো। তো এই সমস্ত কোম্পানিগুলো ছিল শিল্পপতিদের আন্ডারে। তো এরা কি করে, এদের সাথে এই কোম্পানিগুলোর সাথে ইউএস গভর্নমেন্ট চুক্তি সাইন করে বা কন্ট্রাক্ট সাইন করে, প্রচুর পরিমাণে ডলার ইনভেস্ট করে। আর এরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট উৎপাদন করে প্রচুর পরিমাণে প্রফিট বা মুনাফা লাভ করতে থাকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু শিল্পপতিদের এই মুনাফা বা প্রফিট তো চালু রাখতে হবে। তো তারা বলল আমরা তো আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে আসছি, তো আমাদের তো প্রয়োজন আছেই। তো এরপরে যে কোল্ড ওয়ার শুরু হলো, তো কোল্ড ওয়ারে আমেরিকা সোভিয়েত রাশিয়াকে নিজের শত্রু ভাবা শুরু করলো, আর একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করলো পুরো আমেরিকাতে যে সোভিয়েত রাশিয়া আমাদের শত্রু, তো এর বিরুদ্ধে আমাদের আমেরিকার ডিফেন্স সিস্টেমকে আরও অনেক বেশি শক্তিশালী হতে হবে। এই সোভিয়েত রাশিয়ার ভয়ের বাতাবরণকে কাজে লাগিয়ে আমেরিকা গড়ে তুলল স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা। তো এখানে লক্ষ্য করবেন যে এই শিল্পপতিরা নিজেদের প্রফিট চালু রাখার জন্য এই নেক্সট কোল্ড ওয়ারটার প্ল্যান করা চালু করে দেয়। 1947 সালে সিআইএ, এনএসএ, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এয়ারফোর্স এগুলো তৈরি হলো। এরপর এই ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যেরকম হচ্ছে লকহিড মার্টিন, তারপর রেথন, দেন বোয়িং, এরা সবাই প্রতি বছর নতুন নতুন অস্ত্র প্রকল্প বা প্রজেক্টের জন্য গভর্নমেন্টের থেকে বাজেট আর কন্ট্রাক্ট পাওয়া শুরু করলো। এবার এই ডিফেন্স বাজেটকে পাশ করার জন্য এই কোম্পানিগুলো কি শুরু করলো, লবিবাজি শুরু করলো। সেটা কীরকম না, ইউএস গভর্নমেন্টের যে ইলেক্টেড কংগ্রেসম্যান, এই গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করার জন্য এরা ওই কংগ্রেসম্যানদের অনুদান দেওয়া, যাকে সোজা বাংলায় বলে ঘুষ দেওয়া বা কাটমানি, এই প্রথাটাকে চালু করলো। আর এই ঘুষ দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে লিগাল ছিল আমেরিকায়, যা আজকের দিনেও কিন্তু লিগাল আছে। তো এই সোভিয়েত রাশিয়ার ভয়ের বাতাবরণটাকে ইউজ করে এই কোম্পানিগুলোর প্রফিট করা বা মুনাফা করা একটা বিজনেস মডেলে পরিণত হয়। তো কিভাবে সেই বিজনেস মডেল কাজ করতো, যে আগের ভিডিওতে আমি বুঝিয়েছি যে কিভাবে ইউএস ফিন্যান্সটা বুঝিয়েছি, যে কিভাবে ইউএস ট্রেজারি বন্ড ইস্যু করে অন্য অন্য দেশের থেকে ইউএস ডলার ধার করে। সেই ধারেরও কিছু ডলার, আবার ইউএস সিটিজেনদের ট্যাক্স মানি, সেখান থেকে কিছু ডলার। তো এই সমস্ত ডলারগুলো কোথায় যায়, ইউএসের গভর্নমেন্টের থেকে যায় হচ্ছে পেন্টাগন বা ডিফেন্সের বাজেটে। সেই বাজেট থেকে এই ইউএস গভর্নমেন্ট কি করে, এই কোম্পানিগুলোর সাথে কন্ট্রাক্ট সাইন করে, কোম্পানিতে সেই পেন্টাগন বা ডিফেন্স বাজেটের মানি আবার কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। আর তারপর সেই ইনভেস্ট থেকে কোম্পানি যখন মুনাফা লোটে, সেই মুনাফার একটা পার্ট কাটমানি হিসাবে যায় ওই কংগ্রেস ইলেক্টেড ম্যানদের কাছে, যাতে করে তারা আবার পার্লামেন্টে পরবর্তী কন্ট্রাক্টের জন্য ডিফেন্স বাজেট পেশ করে, আর সেই বাজেট যাতে খুব সহজেই অ্যাপ্রুভও হয়ে যায়। তো এইভাবে পুরো সাইকেল চলতে থাকে। তো এখানে কি হচ্ছে, সরকার, রাজনীতিবিদ
আর কর্পোরেশন, এরা তিনজন একে অপরের সঙ্গে বাধা হয়ে যাচ্ছে। কিভাবে? সরকার চায় হচ্ছে নিরাপত্তা, রাজনীতিবিদ চায় হচ্ছে কাটমানি আর ভোট, আর এদিকে হচ্ছে কর্পোরেশন চায় হচ্ছে প্রফিট বা মুনাফা। তো এইভাবে সেই দিন থেকে আজ অবধি আমেরিকার সিটিজেনদের বোকা বানিয়ে এই ইউএস গভর্নমেন্টকে ইউজ করে করে এই কোম্পানিগুলো বা এই শিল্পপতিরা ইউএস গভর্নমেন্টের মাধ্যমে অন্য দেশ থেকে ডলার ধার করে করে আজকে একটা বিরাট ঋণ বানিয়ে এই ঋণের বোঝা সেই ইউএস সিটিজেনদের উপরেই চাপিয়ে দিয়েছে। তো এই যে তিনজনের সমন্বয় বা কম্বিনেশন, সরকার, রাজনীতিবিদ আর হচ্ছে কর্পোরেশন, এই তিনজনের সমন্বয়তেই তৈরি হলো বা শুরু হলো এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা এমআইসি। এই ডিফেন্স বাজেট থেকেই আর এই কোম্পানিগুলোর হাত ধরেই পরবর্তীকালে তৈরি হয়, কিসের উৎপত্তি হয়? ইন্টারনেট, কম্পিউটার, রাডার, জেট ইঞ্জিন, জিপিএস, স্যাটেলাইট, এই সমস্ত কিছুর। প্রথমে এগুলো শুধুমাত্র ইউজ হতো সামরিক বা ডিফেন্সের ব্যবহারের জন্য, ধীরে ধীরে এটাকে ওপেন করে দেওয়া হয় পাবলিক ইউজের জন্য। আর এইভাবেই তখন বিগ টেক ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে যুক্ত হয়ে যায়। এবার সোভিয়েত রাশিয়ার পতনের পর তো কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, আবার তো কিছু দরকার। তো এরপরে এই যে 9/11 অ্যাটাক হয়েছিল, 9/11 অ্যাটাকের পর থেকে একটা নতুন যুগের সূচনা হয়, ওয়ার অন টেরার। এর নামে যে আমেরিকাকে নিরাপত্তা দিতে হবে, এর নামে এই ডিফেন্সের বাজেট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। প্রতি বছর এই অস্ত্র ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ডিফেন্সের শেয়ার বাজারে শেয়ারের দরও চরচর করে বাড়তে থাকে, আর শিল্পপতিদের মুনাফাও সেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 80টি দেশে আমেরিকার প্রায় 800-র বেশি মিলিটারি বেস রয়েছে। এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এখন আর শুধু মিলিটারিতে সীমাবদ্ধ নেই, এটা পরিণত হয়েছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল টেক আর ফিনান্সিয়াল কমপ্লেক্সে। এর পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ডিপ স্টেট নিয়ে আলোচনা করব। এই ডিপ স্টেট হলো এমন একটি অদৃশ্য গোপন ক্ষমতা যা সরকারের বাইরে থেকে প্রকৃতপক্ষে দেশ চালায়। এরা জনগণের ভোটে জিতে আসে না, অথচ এরাই সরকার গঠনে এরাই সিদ্ধান্ত নেয়, আর এদের জন্য এদেরকে জনগণকে কোনো জবাবদিহিও করতে হয় না, কারণ এরা কোনোদিন সামনেই আসে না। এরা রাষ্ট্রের ভিতরে বা বাইরে থাকা একটি অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী, যা সরকারের পতন, সরকার গঠন, দেশের নীতি নির্ধারণ, যুদ্ধ বিরতি, এই সমস্ত কিছুর উপরে নিজের প্রভাব খাটায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে যে সম্পদ লুট করে সেই সম্পদ মূলত গেছিল ইউরোপিয়ান এলিট ফ্যামিলির কাছে আর ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। পরবর্তীকালে এই লুট করা সম্পদ দিয়েই কিন্তু আমেরিকা বিল্ড হয়, কারণ ওই সেভিংস দিয়ে ওই ইউরোপিয়ান এলিট ফ্যামিলিগুলো আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার, শিপিং, রিয়েল এস্টেট, এই সমস্ত কিছু ডেভেলপ করে। তো এই ব্রিটিশ গভর্নমেন্ট আর ইউরোপিয়ান এলিট ফ্যামিলি, এদের এক্সটেন্ডেড ভার্সানই হলো এই অদৃশ্য রাজ্য বা ডিপ স্টেটের মেন সোর্স বা মূলে। তো পরবর্তীতে সময়ের সাথে সাথে এই এভিল পরিবারগুলো কিন্তু আরও বড় হতে থাকে। এই আমেরিকার ডিপ স্টেট বলতে আমরা যা বুঝি, এটি মূলত 5টা লেয়ার্সে বা স্তরে বিভক্ত। প্রথম স্তরে কি আছে? এনএসএ, সিআইএ, পেন্টাগন যেটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, ডিফেন্স। তো এরা কি করে? পুরো পৃথিবী জুড়ে তথ্য বা ইনফরমেশন জোগাড় করে। তারপর আন্ডার কভার অভিযান পরিচালনা বা গুপ্ত অভিযান পরিচালনা করে, এবং যুদ্ধ পরিচালনা বা রেজিম চেঞ্জ অপারেশন বা শাসন পরিবর্তন করে। তো সেকেন্ড লেয়ারে রয়েছে ফেডারেল রিজার্ভ আর ওয়াল স্ট্রিট ব্যাংকগুলি। এরা কি করে? পুরো পৃথিবীতে আন্তর্জাতিকভাবে ডলার প্রবাহ বা ফ্লোকে বজায় রাখে, ঋণ নেয়, ঋণের মাধ্যমেও পুরো পৃথিবীর উপরে অর্থনৈতিক কন্ট্রোলটাকে রাখে। আমি তো ফেডারেল রিজার্ভ নিয়ে একটি ডিটেল ভিডিও করেছি, যে কিভাবে ধার নিচ্ছে, আবার নতুন ডলার প্রিন্ট করছে, তো সেই ভিডিওটি দেখে নেবেন, ডিটেল ভিডিও। তো থার্ড লেয়ারে কে আছে? থার্ড লেয়ারে হচ্ছে আমেরিকার এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা আমার আগের ভিডিও পুরো বিস্তারিত আলোচনা। তো এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এদের যে কোম্পানিগুলো, কি কোম্পানি? লকহিড মার্টিন, তারপর হচ্ছে বোয়িং কোম্পানি, এরা সব যুদ্ধের অস্ত্র উৎপাদনকারী কোম্পানি। এরা ওই যুদ্ধের অস্ত্র তৈরি করে সেটা বিক্রির মাধ্যমে এরা রাজনৈতিক প্রভাব আর অর্থ উপার্জন করে। তারপর ফোর্থ লেয়ারে রয়েছে বড় বড় কর্পোরেশন আর তেল কোম্পানিগুলো, অয়েল কোম্পানি। তো তাদের মধ্যে কি আছে? ধরুন শেভরন, তারপর অ্যামাজন, ব্ল্যাক রক। এরা কি করে? এরা পুরো আন্তর্জাতিক বাজারগুলো ধরে রাখে, সেই বাজারগুলো ধরে রেখে পুরো রিসোর্স নিয়ন্ত্রণ করে। আর ফিফথ সর্বশেষ লেয়ার কি? মিডিয়া থিঙ্ক ট্যাঙ্ক, যেরকম হচ্ছে আমরা তো অনেক চ্যানেলের নাম জানি, যেরকম নিউ ইয়র্ক টাইমস, তারপর CNN, ফক্স,
এদের কাজ তো একমাত্র ন্যারেটিভ বিল্ড করা, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, ন্যারেটিভ বিল্ড করা আর প্রোপাগ্যান্ডা ছড়ানো, এসবের মাধ্যমে জনমত তৈরি করা। এরা শুধু সেটুকুই দেখাতে চায় আর বোঝাতে চায় যেটা বুঝিয়ে আমাদেরকে বোকা বানিয়ে রাখা যায়। তো পুরো পৃথিবীতে ইকোনমি কন্ট্রোল করার সবচেয়ে বড় ডিপ স্টেটের প্রভাবশালী অস্ত্রই হলো ফেডারেল রিজার্ভ আর ডলার সিস্টেম। তো আমি অনেক আগের ভিডিওতে তো বুঝিয়েইছি কিভাবে ডলার ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে 1944-এর পর গিয়ে রিজার্ভ কারেন্সি স্টেটাস পেল। তারপর থেকে আন্তর্জাতিক পুরো বাজারে ডলারেই বাণিজ্য চলতো। এছাড়া আবার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোর মাধ্যমে ঋণের ফাঁদ পাতা হয়। মানে অন্য দরিদ্র দেশগুলো বা উন্নয়নশীল বা মানে যেই দেশগুলো ডেভেলপ করছে এরকম দেশগুলিকে ঋণ দেওয়া হতো। তার বদলে তাদের সাথে কি চুক্তি করা হতো, তাদেরকে শর্ত আরোপ করা হতো যে তোমরা কি করবে, যেমন প্রাইভেটাইজেশন করবে, ডিরেগুলেশন করবে, এ ধরনের কাজ তোমাদের করতে হবে। আর এই কাজগুলো কাদের স্বার্থে চলবে? পশ্চিমের মানে ওয়েস্ট কান্ট্রিজের যে কর্পোরেট সংস্থাগুলো আছে তাদের স্বার্থে চলবে। তো এইভাবে ধীরে ধীরে পশ্চিমের মানে ওয়েস্ট কান্ট্রিজের যে কর্পোরেট সংস্থাগুলো তারা ধীরে ধীরে এইসব দেশে প্রবেশ করতে শুরু করে দেয়। সুইফট সিস্টেম হলো আরেকটি জিনিস যেটিকে ইকোনমি উইপেন হিসাবে ইউজ করে আমেরিকা। এই সুইফট সিস্টেমটা হচ্ছে কিছুই না, এই মানি ট্রান্সফারের জন্য অন্য দেশের সাথে একটা সিকিওরড মেসেজিং সিস্টেম, মানে মানি ট্রান্সফারের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন আদান প্রদানের একটা সিকিওরড সিস্টেম। তো আমেরিকা এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। যে কোনো দেশ যদি আমেরিকার নীতির বিরুদ্ধে খাড়া হয় তাহলে তাকে ওই সুইফট সিস্টেম থেকে বের করে দেবে। এই ডিপ স্টেটের কার্যকলাপের মধ্যে যেরকম ন্যাটো, পাকিস্তান ও অন্যান্য জোটের মাধ্যমে এশিয়া আর ইউরোপে প্রভাব বিস্তার করা, তারপর যদি এখন সিআইএ দ্বারা বড় বড় রেজিম চেঞ্জ অপারেশন বা শাসন চেঞ্জ ঘটানোর অপারেশনের ইতিহাস যদি দেখা যায়, তাহলে ইরানে 1953, চিলিতে 1973, ইরাকে 2003, লিবিয়াতে 2011 আর সর্বশেষ হচ্ছে ইউক্রেনে 2014, এবং এই বাংলাদেশে জেন জি দ্বারা ঘটানো যে ঘটনাগুলো, সেই সমস্ত ঘটনায় কিন্তু এই ডিপ স্টেটের গতিবিধি খুবই লক্ষণীয়। আর এই সব অপারেশনের মাধ্যমে এমন সরকার চুজ করে ওই সব দেশে বসানো হয় যাতে করে কিন্তু আমেরিকার আর্থিক আর রাজনৈতিক স্বার্থ কিন্তু বজায় থাকে। মিডিয়াকে কন্ট্রোল করার মাধ্যমে এই ডিপ স্টেট কী করে, আমেরিকান লাইফস্টাইল যেটা বা ডেমোক্রেসির যে মিথ্যে বা ফেক আদর্শ, এটাকে পুরো বিশ্বে ছড়াতে থাকে। নেটফ্লিক্স, বিবিসি, সিএনএন, ফক্স এরা কি করে, এমন কিছু ক্যাচি ওয়ার্ড ইউজ করে যেমন ফ্রিডম, তারপর হিউম্যান রাইটস, ওয়ার অন টেরার, এই ওয়ার্ডগুলো ইউজ করে এরা কি করে যে যেটা যুদ্ধ চলছে সেটাকে নৈতিক বৈধতা দেয়, যাতে করে আমাদের মনে হয় যে না, যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ একদমই করা উচিত, একদমই সঠিক। বড় বড় কর্পোরেট সংস্থার শেয়ার মালিক ব্ল্যাক রক বা ভ্যানগার্ড, এই সমস্ত ইনভেস্টমেন্ট ফার্মগুলো এরা কি করে, নিজেদের প্রফিট ঠিক রাখার জন্য নীতি নির্ধারণেও প্রভাব ফেলে। এই আলোচনার মাধ্যম দিয়ে আমি একটাই কথা বোঝাতে চাইছি যে এই ডিপ স্টেটের কার্যকলাপের একমাত্র উদ্দেশ্য হলো পুরো পৃথিবীতে ডলারের আধিপত্যকে বজায় রাখা, আর যাতে পুরো পৃথিবীতে নিজের কন্ট্রোল রাখা, যাতে করে নতুন কোনো শক্তি এসে এই পৃথিবীকে শাসন না করতে পারে বা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ না করতে পারে। সেই জন্য এদের সবার উপরে কন্ট্রোল রাখা, যেরকম রাশিয়া, চায়না, ইরান, এদের উপরে তেল ও অন্যান্য খনিজ সম্পদও নিজের কন্ট্রোলে রাখা। এই আমেরিকার গ্লোবাল কর্পোরেট কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করাই হচ্ছে এর একমাত্র উদ্দেশ্য। আর এমনভাবে মিডিয়া জগতের মাধ্যমে বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যারেটিভ বিল্ড করা যাতে করে আমেরিকা আমাদের যেটা দেখাবে সেটাই আমাদের ঠিক মনে হবে, বাকি সব কিছু ভুল।